পূর্ণভূমি থিওরি কি? ওরা একটা থিওরি বের করেছে যে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষকে শুধু মাতৃভূমি পিতৃভূমি বললে হবে না, এটাকে পূর্ণভূমি বলতে হবে, তাহলেই সে ভারতে থাকতে পারবে। কিরকম? খ্রিস্টানরা জেরুজালেম ভ্যাটিকান সিটি পূর্ণভূমি মনে করে, মুসলিমরা মক্কা মদিনাকে মনে করে, অতএব এরা ভারতকে পূর্ণভূমি মনে করে না, অতএব এদেরকে তাড়িয়ে দিতে হবে। ওই জন্য আরএসএস তাদের বিভিন্ন লেখাতে বলছে খ্রিস্টান মুসলিম এবং যারা সেকুলার বা কমিউনিস্ট বা যারা সব ধর্মকে নিয়ে চলতে চায় সেই সমস্ত মানুষ হচ্ছে ভারতবর্ষের শত্রু। এটা আরএসএস এর বইয়ে লেখা আছে। তো এদেরকে হাঁটাতে হবে। এবং আভ্যন্তরীণ শত্রু হিসাবে বাকি শিখ বুদ্ধিস্ট আরো যে ছোট ছোট ধর্মগুলো আছে তাদেরকে বলছে এরা আভ্যন্তরীণ। হোটেলে খেতে ঢুকেছেন, হোটেলওয়ালা বলছে আপনারা কি বাঙালি? বলছে হ্যাঁ অবভিয়াসলি আমরা বাঙালি। আপনারা মাছ ভাত খান? বলে বাঙালি আর মাছ ভাত খাবে না? হ্যাঁ অবশ্যই বাঙালি বাঙালি ভাত খাবে। তখন বলছে এই নিকলো নিকলো বাহার নিকলো। ওনাদের হোটেল থেকে বের করে দিয়েছিলেন, কারণ বাংলার বাইরে কোনো হিন্দু মানে এই সময় যারা নিজেদের হিন্দু বলে তারা বাঙালিকে হিন্দুই মনে করে না। আবার ঠিক সেরকম যারা দলিত আদিবাসী তাদেরকেও হিন্দু মনে করে না। ওই জন্য দেখবেন প্রতিদিন খবরের কাগজে দলিত উচ্চবর্ণের কেউ বা আরএসএস বিজেপির লোকেরা দলিতকে পিটিয়ে মেরেছে, আদিবাসীকে পিটিয়ে। আর কোনো সম্পত্তি মারা যাওয়ার আগে আপনি কোনো মন্দিরের কাছে বা মাদ্রাসার কাছে বা কোনো একটা অনাথ আশ্রম খোলার জন্য সম্পত্তিটা দান করে গেলেন, ওই সম্পত্তিটা কিন্তু ওই মন্দির বা মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা কোনো অনাথ আশ্রমের হয়ে যায়। এবার সরকার মনে করলো না ওই সম্পত্তিটা আমি দখল করব, তার জন্য যে আইন ছিল সেই আইনগুলোকে পাল্টাবো। এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি দখল করা একটা মানে খুব সিম্পল জিনিস, মানে অত আইন কানুন নয়, সোজা ভাষায় বোঝাতে গেলে এটা। আমি আমার সম্পত্তি কাকে দিয়ে যাবো সেটা আমার ব্যাপার। আমি কাউকে দিয়ে গেলাম, তার কাছ থেকে ওই সম্পত্তিটা অন্য একজন যাকে আমি দিইনি সে সম্পত্তিটা দখল করার চেষ্টা করছে। এই কারণেই ওয়াকফ যে আইনটা রয়েছে 95 সালে সেই আইনটাকে চেঞ্জ করতে, এবং সেই কমিটিতে মুসলিম থাকবে না, সেখানে বেশিরভাগ থাকবে হিন্দু। এবং সেটা ওয়াকফ কমিটি নিয়ন্ত্রণ করবে না, করবে কারা? ওখানকার কালেক্টর। এবং সেটা নিয়ে কোনো ট্রাইব্যুনাল থাকবে না, আপনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারেন। একটা সাধারণ গরিব মানুষ সে একজন একটা মাদ্রাসা কমিটিকে একটা জমি দান করে গেল, আজ 100 বছর পরে সেই জমিটা দখল করতে চাইছে, সেই জমির পক্ষ থেকে কে কথা বলবে? সেই মাদ্রাসা কমিটি বা মন্দির কমিটি। না, সেটা আপনি বলতে পারবেন না। মানে এটা হচ্ছে একটা খুব সুন্দর, ওদের কাছে মনে হচ্ছে বিশাল বড় আইন, এই সম্পত্তিটা দখল করতে হবে। মানে আমার কাছে খুব অবাক লাগে, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল, তুলে নিয়ে বললো আপনি জঙ্গি। আপনার সঙ্গে পাকিস্তানের যোগ, বাংলাদেশের যোগ, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ আছে, এরকম রসালো গল্প মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো, কিন্তু আপনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু মিডিয়ার কাছে ঘুরি ঘুরি খবর। আচ্ছা একটা জিনিস ধরুন, আমি এই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যাতে দুজনকে ধরেছিল, আমি ওদের বাড়িতে গেছি, মাদ্রাসায় গেছি, ওখানে গিয়ে যখন তদন্ত করলাম তখন দেখলাম খুব নিরীহ মানুষ, মানে তার না আছে রাজনৈতিক ক্ষমতা, না অর্থনৈতিক ক্ষমতা, না শিক্ষার ব্যাপারে কোনো ক্ষমতা যে সে বড় উকিল হতে পারবে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ছেলেকে বা নিজের পরিবারকে বা নিজেকে সুরক্ষিত রাখতে পারবে, এরকম ফ্যামিলি নয়। ওই মিনারুল শেখ আর আব্বাস আলী, ওদের পরিবার একদম গোবেচারা নিরীহ গ্রামের, মানে খুব মানে কি বলবো মূর্খ অশিক্ষিত যেমন হয় না, খুব মাটির মানুষ, একদম ওই রকম মানুষ। মুশকিলটা হচ্ছে যে বিগত কয়েক বছরে এই গদি মিডিয়া তাকে একটা রাজনৈতিক দল বিজেপি এবং তার ভেতরে যে আরএসএস, তাদের যে প্রোপাগান্ডাগুলো আছে সেইগুলোকে প্রচার করার জন্য এদেরকে রেখে দিয়েছে। এবং আপনারা দেখবেন আরো বহু মিডিয়া আছে তারা কিন্তু এরকম পাগলামি বা এরকম লুঙ্গি ড্যান্স, আমি লুঙ্গি ড্যান্স শব্দটা বলি, যে চ্যানেলে বসে লুঙ্গি ড্যান্স করা। আমরা এর আগে বিভিন্ন চ্যানেল দেখছি, দূরদর্শন বা অন্যান্য নিউজ চ্যানেল, দেশ বিদেশের চ্যানেল। আচ্ছা কোনো নিউজ চ্যানেলে বসে এই ধরনের লাফালাফি করে কেউ?
কোনো একটা ঘটনা ঘটেছে বা কোনো একটা রিপোর্ট পড়লো, পড়ে মানুষের সামনে তুলে ধরলো এই এই ঘটনা ঘটেছে, এটাই হয়ে গেল খবর। কিন্তু এখানে না, রিপাবলিক টিভি তারা যেটা করছে ওটা খবর পড়া বলে না, ওটা যাত্রা হয়। গ্রামের দিকে আগে যাত্রা হতো, আপনারা জানেন, রাম রাবণের যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সীতাহরণ ইত্যাদি বিভিন্ন যাত্রাপালা হতো। ওখানে যেরকম চিৎকার করে, লাফালাফি করে, মানে পারলে মঞ্চ ভেঙে যায়, ঠিক এইরকম কাণ্ড কারখানা ওখানে করে ময়ূর রঞ্জন ঘোষ। আমি ওর নাম দিয়েছি গোমুখ ঘোষ, মানে গোমূত্র গোবর খেলে তাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, তো সেই কারণে ওকে নাম দিয়েছি গোমুখ ঘোষ। বিষয়টা হচ্ছে বিগত কয়েক বছর ধরে মুসলিমদেরকে দেশ বিরোধী, সন্ত্রাসবাদী, এরা দেশের মানুষ নয়, এরা সব বহিরাগত, এরকম একটা প্রচার ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। এবং আপনারা দেখবেন এটা শুধুমাত্র যে নিউজ চ্যানেল দিয়ে করছে তা নয়, বিভিন্ন সিনেমায় সেখানে ভিলেনকে দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মুসলিম, বেশিরভাগ সিনেমায় সন্ত্রাসবাদী মুসলিম। এটা শুরু থেকে ছোট থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, বিদেশেও তো অনেক সিনেমা হয়, বিদেশে বহু দেশে সিনেমা তৈরি হয়, সব জায়গায় তো ওরকম দেখায় না। বিষয়টা হচ্ছে বিগত স্বাধীনতা সংগ্রামের আগে যদি আমি যাই, সেই সময় এই আরএসএস তারা ব্রিটিশের পক্ষে ছিল, তারা বিপ্লবীদের ধরিয়ে দিত এবং তারা চাইতো না যে ব্রিটিশ চলে যাক, কারণ ব্রিটিশ থাকা অবস্থায় ব্রিটিশদের অধীনে সব থেকে বেশি সুযোগ সুবিধা সেই সময়কার উচ্চ বর্ণের লোকেরা বা সেই সময়কার জমিদার বা রাজাদের বংশধরেরা সব থেকে বেশি ফেসিলিটি ভোগ করতো ইংরেজদের সময়। এবং তারা চাইতো যে এরা চলে গেলে, আগে যেমন মোগল শাসন ছিল সেরকম যদি আবার মোগল শাসন চলে আসে, অতএব ব্রিটিশরা থাকুক। স্বাধীনতা সংগ্রামে সেই জন্য তারা অংশগ্রহণ করেনি, কিন্তু বাংলা থেকে, পাঞ্জাব থেকে তারা কিন্তু আন্দোলন শুরু করে এবং এই বাংলা পাঞ্জাবকে এই জন্য ভেঙে দুটো টুকরো করা হয়, আর কোনো রাজ্যকে ভাঙেনি। সব থেকে বেশি বিপ্লবীরা প্রাণ দিয়েছেন বাংলা থেকে এবং পাঞ্জাব থেকে, আর কোনো রাজ্যে যেমন খুব একটা নেই, ছিটেফোঁটা এক দুজন হয়তো নাম পাবেন। এই বাংলাই কিন্তু আজকে ভারতবর্ষের যে সংবিধান, বাবা সাহেব আম্বেদকর এই বাংলা থেকেই তাকে ভোটে জিতিয়ে পাঠানো হয়েছিল বলে আজকে সংবিধানটা তৈরি হয়েছে, এবং এই কারণেই বাঙালিদের উপর তারা বিশাল রাগ। আপনারা দেখেছেন গত কয়েক বছরে বিজেপি পশ্চিমবাংলায় ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এবং তার কারণে ওরা উত্তরবঙ্গে কিছু বেশি ভোট পেয়েছিল বলে উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্য করবে, সেই প্ল্যানিংও ভেস্তে গেছে, কারণ সেখানকার মানুষ সেই বিষয়টা ধরে ফেলেছে। এই যে বাঙালিকে টুকরো করা, এখন আবার বাংলাদেশিদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে, এটা কিন্তু ওদের পুরনো পলিসি, এটা কিন্তু নতুন নয় যে হঠাৎ করে বাংলাদেশ কিছু একটা ঘটেছে তার জন্য। আচ্ছা, আমি তাই ধরি ৭১-এর সময় তো এরকম চিৎকার আরএসএস করেনি, বরং ৭১-এ যারা ওখান থেকে হিন্দু মুসলিম যারাই দেশে এসেছিল প্রাণ বাঁচানোর যুদ্ধের সময়, তাদের অনেককে শুনেছি আরএসএস নাকি তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছিল। তখন তো এই জিনিসটা করেনি, তখন তো তার আগে শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করার সময় মনে হয়নি যে ঠিক আছে চলো পুরো সমস্ত মুসলিমদের ওদের দিকে রেখে দিই, এদিকে হিন্দুদের রেখে দিই, সেটা করেনি। ওখানে 30% হিন্দু, 70% মুসলিম, এদিকে 30% মুসলিম, 70% হিন্দু, যাতে আজীবন মারামারি করে মরে। সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতবর্ষের মধ্যে অখণ্ড বাংলা হচ্ছে সব থেকে বড়। আজকে যদি অখণ্ড বাংলা থাকতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের কি রাজনীতি হবে, সেটা বাঙালিরা ঠিক করতো। সব থেকে এমএলএ এমপি বেশি হতো বাংলা থেকে, এবং এটা তারা চায়নি, কারণ বাঙালি সবসময় তাদের চিন্তা চেতনায় অন্য ভাষাভাষী মানুষের থেকে অনেক এগিয়ে। ফলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভেঙে টুকরো করে দাও, আর এমনভাবে ভাগ করো যাতে না মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতা আসতে পারে, না হিন্দুরা আসতে পারে, যাতে রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে তারা কোনোভাবে যাতে বাঙালি প্রতিনিধিত্ব না করতে পারে। ওই জন্য বিভিন্ন সময় চেষ্টা করে গেছে যাতে বাঙালি প্রধানমন্ত্রী না হতে পারে। এটা কিন্তু বারবার আমরা দেখে এসেছি, এবং এই যে ভারতবর্ষের সংবিধানের কারণেই কিন্তু বাংলা ভাগ। এখানে যদি বাবা সাহেব আম্বেদকরকে ভারতবর্ষের কোথাও দাঁড়াতে দেয়নি সেই সময়,
সেখানে এখানকার যোগেন মণ্ডল সেই সময় এখান থেকে তাকে জিতিয়ে পাঠিয়েছিলেন বলে আজকে সংবিধানটা আমরা পেয়েছি, যে সংবিধান ভারতবর্ষে ধর্ম, বর্ণ, জাতি, ভাষা নির্বিশেষে সকলকে সমানভাবে সমান অধিকার দিয়ে গেছেন, প্রত্যেকের ধর্ম পালনের অধিকার দিয়ে গেছেন, প্রত্যেকটা ভাষার মর্যাদা দিয়েছেন। এটা কিন্তু সহ্য করছে না। সমস্যা হচ্ছে মুসলিমদের উপর রাগ কেন? এটা নিয়ে আমি বহু পড়াশুনো করেছি, আমি আরএসএস এর পুরনো বইপত্র বহু পড়াশুনো করেছি। আমি একটা জিনিস খুঁজে দেখেছি, ওটা খুব সিম্পল ভাবে হিন্দুদের মগজ ধোলাই করে। হলি ল্যান্ড পলিসি মানে পূর্ণভূমি থিওরি। পূর্ণভূমি থিওরি কি? ওরা একটা থিওরি বের করেছে যে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষকে শুধু মাতৃভূমি পিতৃভূমি বললে হবে না, এটাকে পূর্ণভূমি বলতে হবে, তাহলেই সে ভারতে থাকতে পারবে। কিরকম? খ্রিস্টানরা জেরুজালেম, ভ্যাটিকান সিটি পূর্ণভূমি মনে করে, মুসলিমরা মক্কা মদিনাকে মনে করে, অতএব এরা ভারতকে পূর্ণভূমি মনে করে না, অতএব এদেরকে তাড়িয়ে দিতে হবে। ওই জন্য আরএসএস তাদের বিভিন্ন লেখাতে বলছে খ্রিস্টান, মুসলিম এবং যারা সেকুলার বা কমিউনিস্ট বা যারা সব ধর্মকে নিয়ে চলতে চায় সেই সমস্ত মানুষ হচ্ছে ভারতবর্ষের শত্রু। এটা আরএসএস এর বইয়ে লেখা আছে। তো এদেরকে হাঁটাতে হবে। এবং আভ্যন্তরীণ শত্রু হিসাবে বাকি শিখ, বুদ্ধিস্ট আরো যে ছোট ছোট ধর্মগুলো আছে তাদেরকে বলছে এরা আভ্যন্তরীণ শত্রু। কারণ এদের জন্ম ভারতবর্ষে, এই ধর্মগুলো জন্ম ভারতবর্ষে, কিন্তু এরা সম্প্রীতির কথা বলে, সবাইকে নিয়ে চলার কথা বলে, ফলে এরা হচ্ছে আভ্যন্তরীণ শত্রু। তাহলে কি করতে হবে? আরএসএস এর বইয়ে লেখা আছে সমস্ত ধর্মকে, সমস্ত ভাষাকে ধ্বংস করে একটি মাত্র ভাষা হিন্দি, সবাইকে হিন্দিতে কথা বলতে হবে। সমস্ত ধর্ম বিনাশ করে দিয়ে একটি মাত্র ধর্ম, সেটা হিন্দু। হিন্দু মানে ওই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু নয়, ওটা বিজেপি আরএসএস এর হিন্দুত্ব, যে হিন্দুত্ব খালি মারামারি খুনোখুনি ছাড়া আর কিছু বোঝে না। তো এইরকম একটা ভাষা এবং ধর্ম একটাই হতে হবে, হিন্দি আর হিন্দু, তাহলেই সে হিন্দুস্তানে অর্থাৎ ভারতে থাকতে পারবে। হিন্দুস্তান মানে ভারত নয়, সেটা আমি পরে ব্যাখ্যা করব। কিন্তু মুশকিল হচ্ছে যে হোলি ল্যান্ড পলিসি, আমি যখন এই বিষয় নিয়ে পড়াশোনা করছি তখন আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি হচ্ছে হোলি ল্যান্ড পলিসি, তাহলে তো এটা তো খুব ভালো পলিসি। যদি এখন বুদ্ধিস্ট, বুদ্ধ ধর্মের জন্ম কোথায়? ভারতে। কিন্তু সব থেকে বেশি কোন দেশে রয়েছে? চীন, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইগুলো। এখন ওই দেশগুলো যথেষ্ট পাওয়ারফুল। ওরা যদি বলে যে আমাদের হলিল্যান্ড পূর্ণভূমি ভারতবর্ষ, তুমি আরএসএস বাবা তুমি ফটো, আমরা তোমার ভারতবর্ষকে দখল করবো, তখন কি করবে তারা? ওদের থিওরিতেই কিন্তু ওরা প্যাচে পড়ে যাচ্ছে। আজকে বুদ্ধিস্ট কান্ট্রিগুলো যদি বলে বুদ্ধ ধর্ম ভারতবর্ষে, আমরা বুদ্ধ ধর্মের পূর্ণভূমি আমরা দখলে রাখবো, কারণ ভারতবর্ষে সব থেকে বেশি বুদ্ধ সাম্রাজ্য বেশি দিন টিকে ছিল, এবং সেই সাম্রাজ্যে ভারতবর্ষের ডেভেলপমেন্ট, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বৌদ্ধ মঠ যেগুলোকে ভেঙে এখন মন্দির বানিয়েছে বড় বড়, তখন বুদ্ধিস্ট আমলে। কারণ হিন্দু ধর্মের যে কাঠামো ছিল সেই সময়, সেখানে মন্দির বানানোর কোনো বিধানই ছিল না ওই ধর্মে। এমনকি যে পুরনো দেবদেবীর মূর্তি আমরা বহু প্রাচীন মন্দিরে গেলে দেখতে পাবো, সেখানে বুদ্ধের মূর্তিকে ভেঙে কাঠামো চেঞ্জ করে বানানো হয়েছে, ভেতরে এখনো বুদ্ধের মূর্তি পাওয়া যায়। এরকম বহু জায়গায় আমরা কিন্তু নিদর্শন পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে এরা যে থিওরিটা নিয়ে এসেছে, এই থিওরি যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষে আবার মুসলিম শাসন হবে। এরও একটা ব্যাখ্যা আমি খুঁজে বের করলাম। তার কারণ ভারতবর্ষের এই মুহূর্তে মুসলিমরাই সব থেকে বড় সংখ্যাগরিষ্ঠ ধর্ম, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ধর্ম নয়। অনেকে ভাববেন কি বলছে, আপনাদের একটু ব্যাখ্যা করি। এই মুহূর্তে ব্রাহ্মণ কত পার্সেন্ট ভারতবর্ষে? 1 থেকে 2%। ক্ষত্রিয় 3 থেকে 5%। বৈশ্য মিলিয়ে আমি 15% ধরছি। 85% মানুষ কে তারা হিন্দু মনে করে না। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন উত্তরপ্রদেশ বা হিন্দি বলয়ে গেছিলেন, সেই সময়
আপনার মনে আছে যখন নেতাজি সুভাষচন্দ্র ইংরেজের চোখে ধুলো দিয়ে যখন উনি রাশিয়াতে যাওয়ার সময় উত্তরপ্রদেশে একটা হোটেলে খেতে ঢুকেছেন, হোটেলওয়ালা বলছে আপনারা কি বাঙালি? বলছে হ্যাঁ অবভিয়াসলি আমরা বাঙালি। আমরা মাছ ভাত খান? বলে বাঙালি আর মাছ ভাত খাবে না? হ্যাঁ অবশ্যই বাঙালি ভাত খাবে। তখন বলছে এই নিকলো বাহার নিকলো, ওনাদের হোটেল থেকে বের করে দিয়েছিলেন। কারণ বাংলার বাইরে কোনো হিন্দু, মানে এই সময় যারা নিজেদের হিন্দু বলে, তারা বাঙালিকে হিন্দুই মনে করে না। আবার ঠিক সেরকম যারা দলিত আদিবাসী, তাদেরকেও হিন্দু মনে করে না। ওই জন্য দেখবেন প্রতিদিন খবরের কাগজে দলিত উচ্চবর্ণের কেউ বা RSS বিজেপির লোকেরা দলিতকে পিটিয়ে মেরেছে, আদিবাসীকে পিটিয়ে মেরেছে। এবারে আমি যদি সংখ্যায় আসি, 85%-এর মধ্যে 15% মুসলিম আর বাকি 70% আদিবাসী দলিত বা শূদ্র। তাহলে কত হলো? 85% ওদের চোখে হিন্দুই নয়। তাহলে 85% মানুষ যদি আজকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলে, তাহলে 15% মানুষ যাবে কোথায়? তাহলে ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু কে বলল? অঙ্কের হিসাবে ওরা সংখ্যালঘু। সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষ। এটা হচ্ছে বিষয়। আর সব থেকে বেশি সম্পত্তি এই গরিব মানুষের, কিন্তু অধিকার করে আছে 15%। এই কারণেই গরিবদের সম্পত্তি অধিকার পুরোপুরি কর্পোরেটদের হাতে, এই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য এই সমস্ত আইন, এই ওয়াকাফ বিল বলুন, কৃষি বিল বলুন, বা যত ধরনের আইন নিয়ে এসছে এই গরিবদের সম্পত্তি জমি কেড়ে নেওয়ার জন্য। কৃষকরা 700 কৃষক মরে গিয়ে 1.5 বছর আন্দোলন করে বিল বাতিল করিয়েছিল। আপনাদের যদি ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে হয়, নিজেদেরকে ভারতীয় হিসাবে বা দেশের মূল্যবাসী মানুষ হিসেবে বেঁচে থাকতে হয়, তাহলে আদিবাসী, দলিত, সমস্ত মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে 15%-এর বিরুদ্ধে। না হলে আপনাকে শেষ করবে, দলিত আদিবাসীদের শেষ করবে, ভারতবর্ষটা লুটে পুটে ওরা খাবে। এরা ব্রিটিশদের থেকেও খাতারনাক। এদেরকে ভারত থেকে নির্মূল করতে না পারলে শেষ করে দেবে সবাইকে। তবে ভালো থাকবেন, এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।